আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। থেরাপির ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাল মতি, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আজ কথা বলবো টেনিস এলবো, যাকে মেডিকেলের ভাষায় ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস বলা হয়ে থাকে। এই সমস্যাটিতে হাতের কনুইয়ের বাহিরের দিকে ব্যথা, মাংসপেশিতে এবং টেন্ডনে, কোনো সময় হাতের বাহিরের এই অংশে সোয়েলিং বা ফুলে যাওয়া, এই শারীরিক বহিঃপ্রকাশগুলো নিয়ে এই সমস্যাটির শুরু হয়ে থাকে। আর এই ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস বা টেনিস এলবো প্রবলেমটিকে যদিও টেনিস এলবো নামে ডাকা হয়, এই সমস্যায় আক্রান্ত অধিকাংশ মানুষই যারা কখনোই টেনিস খেলার সাথে সংযুক্ত নন, তবু এই প্রবলেমটির নাম টেনিস এলবো। ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস বা টেনিস এলবো সমস্যাটি আমাদের হাতের কবজি এবং হাতের আঙ্গুলের পুনঃ ব্যবহার, অধিক ব্যবহার, সর্বোচ্চুত ব্যবহার করার ফলে আমাদের কনুইয়ের বাহিরের দিকে এই অংশ জুড়ে ব্যথা হয় এবং এই ব্যথাটি কখনো এখানে স্থায়ী হয়, আবার কখনো এটি হাতের কবজির দিকে ছড়িয়ে পড়তে দেখা যায়। এই ব্যথা আমাদের হাতে কিভাবে আসে সেই ব্যাপারে আমরা একটি ছোট্ট উপস্থাপনা এখানে দেখে নেই। টেনিস এলবো বা ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস এটি আমাদের হাতের কনুইয়ের বাহিরের দিকে ব্যথা লোকেটেড হয়ে থাকে এবং এই ব্যথাটি খুব তীব্র আকার ধারণ করে। ব্যথাটি হওয়ার কারণ এভাবে বারবার হাত নাড়ানো, ব্যথাটি যদিও কনুইয়ের বাহিরের দিকে খুব তীব্র থাকে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যথাটি হাতের কবজি পর্যন্ত ছড়িয়ে পড়ে। আর এই রোগটি নির্ণয় করার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আমরা ফিজিক্যাল টেস্টের উপরে ডিপেন্ড করে থাকি, যদিও অনেক ক্ষেত্রেই এক্স-রেতে নর্মাল ফাইন্ডিংস এসে থাকে। আমরা এটি নির্ণয় করার ক্ষেত্রে স্বভাবতই ফিজিক্যাল টেস্টের উপরে নির্ভর করে থাকি। টেনিস এলবো বা ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস অনেকগুলো পেশাজীবী ব্যক্তিদের মাঝে হয়ে থাকে। তার মধ্যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস বা বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে যারা কাজ করে থাকেন, হাতের মোচড়ানো ব্যবহার যাদেরকে করতে হয়, বিশেষ করে স্ক্রুইং মুভমেন্ট যাদেরকে করতে হয়, তাদের মধ্যে এই টেনিস এলবো বা ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস হতে দেখা যায়। আমাদের পরিচিত পেশাজীবীদের মধ্যে আছে রাজমিস্ত্রি, আছে ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স মিস্ত্রি, রং মিস্ত্রি, কার্পেন্টার বা কাঠমিস্ত্রি, যারা বিভিন্ন বাসাবাড়ির পাইপে কাজ করে থাকেন, যেমন তাদেরকে প্লাম্বার বলা হয়। তারা আমাদের বাসাবাড়িতে যারা বুয়ার কাজ করে বা ঘর মোছা পরিষ্কার করার কাজ করে, তাদের যারা কাপড় ধোয়ার প্রফেশনের সাথে জড়িত, তাদের আমাদের বাসাবাড়িতে আমরা যখন নিজেরা কাজ করি, যেমন আমরা অধিক গেস্ট আসলে যখন আমরা রান্না করতে অনেক আয়োজন করে থাকি, ভারী রান্না করার ক্ষেত্রে, আবার এরকমও দেখা যায় যে যারা অনেক দীর্ঘ কোটাকুটি কাজের সাথে, যেমন আজকে অনেক বেশি ছোট মাছ কোটার প্রয়োজন হলো, অনেক সবজি কোটার প্রয়োজন হলো, এই ধরনের কাজের মাধ্যমেও এই অসুখটি আমাদের এলবোকে আক্রান্ত করে থাকে। আর এই সমস্যাটি যখন আমাদের হাতের কনুইতে দেখা দেয়, তখন আমাদের অবশ্যই কিছু করণীয় এবং বর্জনীয় নিয়ে চিন্তা করার বিষয় আসে। আর আমরা যদি টেনিস এলবোতে আক্রান্ত হয়ে যাই, তাহলে আমাদের মূলত কী করণীয় সেটি নিয়ে আমরা কথা বলি। আক্রান্ত হাতকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে।
আক্রান্ত জায়গায় ব্যথার এরিয়াতে বরফ প্রদান করতে হবে। হাতে টেনিস এলবো ব্যান্ড নামে এক ধরনের ব্যান্ড ব্যবহার করতে হবে। যে সকল যন্ত্রের ব্যবহার করার ফলে হাতের ব্যথা বৃদ্ধি পাচ্ছে সেগুলোর ব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে হবে। ঘুমানোর সময় আক্রান্ত হাতের নিচে একটি বালিশ ব্যবহার করলে আরাম বোধ করা যাবে। নিয়মিত ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে এবং যদি প্রয়োজন হয় ব্যথানাশক ঔষধ সেবন করতে হবে। বর্জনীয়র মধ্যে আমরা কি কাজ করতে পারি সে ব্যাপারে আমরা কথা বলি। বর্জনীয়র মধ্যে আমরা কবজি এবং হাতের আঙ্গুলের অধিক ব্যবহার থেকে বিরত থাকব। আইস বা ঠান্ডা ব্যথার জায়গায় সরাসরি প্রয়োগ করব না। আমরা আক্রান্ত হাতের উপরে ঘুমানো থেকে বিরত থাকব। আমরা অবশ্যই খেয়াল রাখব যে এই ব্যথাযুক্ত জায়গায় বা এই ফুলে যাওয়া জায়গায় আমরা কোনোভাবে মালিশ বা ম্যাসাজ করব না। আর আমরা অবশ্যই এটি বর্জনীয় হিসাবে লক্ষ্য রাখব যে অধিক তাপ দিয়ে আরাম বোধ করতে যেন এখানে আমরা কোনোভাবে ফোসকা না ফালাই। আর যারা টেনিস এলবোতে আক্রান্ত হয়েছেন বা আজকের এই আয়োজনে এই টেনিস এলবো সম্বন্ধে জানছেন, তাদের উদ্দেশ্যে আজকে আমি টেনিস এলবোর প্রাথমিক চিকিৎসা নিয়ে কথা বলবো। চিকিৎসা নিয়ে কথা বলা শুরু করার আগে আমরা যারা এখন এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছি তারা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটি, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখার সময় সাথে সাথে একটি লাইক শেয়ার দেওয়ার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, লাইক ও শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। ফিজিওথেরাপির বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ অসুখ নিয়ে ভিডিও বানিয়ে থাকি এবং আপনাদের প্রশ্ন অনুযায়ী আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। চলুন জেনে নেই আজকের চিকিৎসা পর্ব কি। আমরা টেনিস এলবোতে আক্রান্ত হলে কি ধরনের চিকিৎসার শরণাপন্ন হতে পারি। টেনিস এলবোতে আক্রান্ত হওয়ার পর আমাদের প্রাথমিকভাবে যে জিনিসগুলো দরকার হয়ে থাকে, ব্যথার ওষুধ সেবন করার প্রয়োজন হয়, নিয়মিত ফিজিওথেরাপি নেওয়ার প্রয়োজন হয়, হাতকে বিশ্রামে রাখার প্রয়োজন হয়, সেই সাথে আমাদেরকে টেনিস এলবো ব্যান্ড ব্যবহার করার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের ক্ষেত্রে হাতে এক ধরনের ইনজেকশান, যেটিকে স্টেরয়েড ইনজেকশান নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। আজ আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা ফিজিওথেরাপি সেশনে কী ধরনের ট্রিটমেন্ট করা হয়, কী ধরনের এক্সারসাইজ করা হয় তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আর সেই উদ্দেশ্যে আমরা টেনিস এলবোর জন্য ডিজাইন করা 8টি স্পেশাল এক্সারসাইজ এখানে দেখাবো এবং এই এক্সারসাইজের শেষের দিকে আমি যুক্ত করে দিয়েছি অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। যখন আপনার ব্যথার পরিমাণ কমে যাবে এবং আপনার হাতে আগের তুলনায় বেশি শক্তি অনুভব করবেন তখন আপনি অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করতে থাকবেন যেন আপনার টেনিস এলবোর এরিয়াটা এবং আপনার আক্রান্ত মাসেল এবং লিগামেন্টগুলো সঠিকভাবে আবার কাজ করতে পারে এবং সেখানে রক্ত সঞ্চালন যথাযথ পরিমাণে হতে পারে।
আজকে যে ভিডিওতে আমরা এক্সারসাইজগুলো দেখলাম, এই এক্সারসাইজগুলো স্পেশাল এক্সারসাইজ বলা হয়েছে। তবুও আমি প্রত্যেক প্র্যাকটিশনারকে, যারা এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের ফিজিওথেরাপিস্টের সাথে এক্সারসাইজগুলো নিয়ে মত বিনিময় করে তাদের মতামত সাপেক্ষে নির্ধারিত এক্সারসাইজগুলো প্র্যাকটিস করুন। সঠিক ফিজিওথেরাপি সেবা নিন এবং জীবনের গতিময়তা বজায় রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।